এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কোথায় পেলাম সেটা জানার দরকার কি তোমার? কত আছে এখানে সেটা একবার দেখে নাও। কেন তুমি গুনোনি? আমি তো গুনেই এনেছি। তারপর তোমার গোনা দেখা দরকার। তাহলে বলছো না কে দিল টাকাগুলো? হাতের টাকাগুলো গুনতে গুনতে বলল রাফিয়া। শিয়াম বোকার মতো মুখ করে বলতে লাগলো, আমি এভাবে টাকা গুনতে পারি না। রাফিয়া ভুরু কুচকিয়ে একটু হাসার ভঙ্গিতে বলল, এভাবে বলতে? কি বলছো এসব? আরে তুমি যেভাবে আঙ্গুলের ডগায় থুতু লাগিয়ে টাকাগুলো গুনছো না, আমি ওই রকমটার কথা বলছি। এবার রাফিয়া মুখের স্থির হাসিটা অস্থির আকার ধারণ করে সে শব্দ করে হেসে উঠল। কিউট ছেলেরা এভাবে টাকা গুনতে পারে না। একটু দুষ্টুমির ছেলে কথাটা বলে রাফিয়া সিয়ামের বিছানা ছেড়ে উঠে যায়। সিয়াম মলিন মুখে রাফিয়া বের হওয়া শূন্যের দিকে চেয়ে থাকে। কি যেন মনে করে রাফিয়া আবার ফিরে আসে সিয়ামের রুমে। এসে হুট করে সিয়ামকে চেপে ধরে একটা চুমু খায় সিয়ামের গালে। রাফিয়া এবার প্রস্থানটা আগের বারের মতো থেকে আরেকটু দ্রুত গতি ছিল। লাফিয়ে লজ্জা পেল কিনা সিয়াম বুঝতে পারছে না, কিন্তু সিয়ামের শরীর যেন কাঁপনটা এসেছিল, তার কারণ সে খুঁজে পাচ্ছে না। একটু লজ্জা, একটু ভালো লাগা আর একটু কামনার মিশ্রণে রাফিয়ার ঠোঁট দুটোর স্পর্শ সিয়ামকে আলাদা এক ভালো লাগা যে দিয়েছে সেটা সে টের পেয়েছে। এসব ভাবতে গিয়ে বিভোর হয়ে গিয়েছিল কিছুক্ষণ। তবে মুহূর্তেই কেমন যেন বিমর্ষ হয়ে পড়ল সে। ফোন কলে তার বাবার কল দেখে ধীরে ধীরে সিয়াম বালিশের পাশ থেকে ফোন এনে কানে ধরল। হ্যালো আব্বু। বাবা, টাকাটা গেছে তো? হ্যাঁ আব্বু, এসেছে। বাবা, এই মাসে তোমার হাত খরচের টাকাটা দিতে পারিনি। কয়েকদিনের মধ্যে আব্বু পাঠিয়ে দেবো। তুমি চিন্তা করো না, আমার কোনো সমস্যা হবে না আব্বু। আচ্ছা এখন রাখি বাবা। আচ্ছা। কান থেকে ফোন নামিয়ে রাখতে দুশ্চিন্তা রেখা সিয়ামের মুখে পড়তে লাগলো। প্রতি মাসে হোস্টেলের ফি আর সিয়ামের হাত খরচ বাবদ তার বাবা তাকে 5,000 টাকা পাঠায়, কিন্তু এ মাসে শুধু হোস্টেলের ফি 3,000 টাকাই দিয়েছে। কোনো মাসেই টাকা পাঠানো নিয়ে এক বিন্দু এদিক ওদিক হয় না সিয়ামের বাবার। নতুন একটা জায়গা কিনতে গিয়ে তাদের একটু হিমশিম খেতে হয়েছে। সিয়ামের বাবা প্রাইমারি স্কুলে হেড টিচার। দুই ভাই বোনের সংসারে খুব ভালোভাবেই চলে যায় তারা। তবে তার বাবা জায়গা কিনতে যাওয়ার একটু আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে সিয়ামকে। আসলে সমস্যাটা সে নিজেই বাদিয়েছে। তার বাবার পাঠানো পুরো টাকাটাই সে যে রাফিয়াকে দিয়েছে। রাফিয়া সিয়ামের এক ক্লাসের জুনিয়র, এক কলেজের আর পাশাপাশি হোস্টেলের বাসিন্দা দুজনের। রাফিয়ার অবশ্য টাকা পয়সার প্রয়োজন পড়ে না তেমন একটা। বড় ঘরের সন্তান সে, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েছে সে। খরচা তার একটু বেশি হবে এমনটা ধারণা করেই হয়তো রাফিয়ার জন্য প্রতি মাসে 6-7 হাজার টাকা তার বাবা মা পাঠিয়ে থাকে। তারপরেও কেন যে রাফিয়ার 3,000 টাকা দরকার পড়লো কে জানে। আর রাফিয়াও বা চাইতে না চেতে শিয়াম কেন যে নিজের হোস্টেলের ফি এর পুরো টাকাটাই রাফিয়াকে দিয়ে দিল সেটা সে নিজেই জানে না। তবে এটুকু সে বুঝতে পারছে রাফিয়াকে হেল্প করতে পেরে তার একটু ভালো নয়, অনেকটা ভালো লেগেছে। এই ভালো লাগার অর্থ 19 বছরের কোনো ছেলে বের করতে পারবে না, তবে তারা এই ভালো লাগার জন্য অনেক কিছুই করতে পারে। শিয়াম ভাবতে লাগলো রাফিয়ার টাকার দরকার পড়তেই পারে। তারা ফ্রেন্ড সার্কেলের আবার খুব বড়। তাদের নিয়ে এই হোটেল, এই পার্কে ওই পার্কে ঘুরে বেড়ানো রাফিয়া এরকম অভ্যেস। এমন একটা ঘটনা থেকে রাফিয়া আর সাথে বন্ধুত্ব হয় সিয়ামের। প্রথমে যখন হোস্টেলে উঠেছিল সিয়াম, তখন প্রায় 1 মাস হয়ে যাওয়ার পর যে ক্লাস আর রুম ছাড়া কোথাও যায়নি। পরে রুমমেটদের চাপাচাপিতে একদিন কলেজের পাশে কোথাও সাতরাঙ্গা চা খেতে যায়। সেখানে নানান মানুষের ভিড়। চা খাওয়ার এক পর্যায়ে পাশে এক গাদা ছেলেমেয়ের হাসি আর কথাবার্তার আওয়াজ শুনতে পায় সিয়ামরা। ছেলেমেয়েগুলোর কথাবার্তা যেটুকু বুঝতে পারে সিয়ামরা, তাদের মধ্যে কোনো একজন বাজি ধরেছিল কেউ 10 মিনিটের মধ্যে 10 কাপ চা খেতে পারবে কিনা। কেউ একজন এই বাজির মোকাবিলা করেই বাজি জিততে পেরেছিল ঠিকই, কিন্তু প্রতি কাপ 25 টাকা দরে হওয়ায় এখন চায়ের বিল দিতে পারছে না বাজি ছুড়নেওয়ালা। সরল মনে সিয়াম সেদিন বাজি রাফিয়াকে সেই বিপাকের হাত থেকে বাঁচায়। তখন থেকে রাফিয়ার আলাদা এক ভালো লাগা জন্মায় কোমলমনা সিয়ামের প্রতি। পাশাপাশি হোস্টেল থাকায় তাদের সম্পর্ক আরও গভীর হয় সময়ের সাথে। এই সম্পর্কের মূল্য সিয়ামের কাছে অনেক কিছু। আজ হোস্টেলে ফি পরিশোধ করতে না পারলেও আজ থেকে খাবার বন্ধ সিয়ামের। এই জানা সত্ত্বেও রাফিয়ার টাকা প্রয়োজন পড়ছে শুনে তাকে ডেকে এনে নিজের বিপদে ফেলে টাকাটা দিয়ে দিয়েছে সিয়াম, শুধুমাত্র এই সম্পর্কের টানে। কিন্তু অদ্ভুতগতভাবে রাফিয়াকে অবগত করেনি যে টাকাটা সে নিজেই দিয়েছে। কখনো জানতে দেবে না সিয়াম। রাফিয়ার জন্য অগোচরে কিছু করতে পারাটাকেই সিয়াম প্রকৃত কোন টান মনে করে। কিন্তু এই টান কিংবা কেন এই খেয়াল, রাফিয়ার জন্য তার সুস্পষ্ট কারণ ঠিক জানা নেই সিয়ামের। তবে রাফিয়ার জন্য কিছু করতে পেরেছে সেটা ভেবে তার ভালোই লাগছে। শীতকাল চলছে আর এই সিজনে ঠান্ডা পড়েছে বেশি। এই ঠান্ডার মধ্যে সিয়াম আর রাফিয়া দুজন ছাদে একটা বেঞ্চিতে বসে আছে। অনেকক্ষণ যাবৎ
চুপ করে থেকে রাফিয়ার দিকে সিয়াম তাকায়। রাফিয়ার ছলছল চোখ দুটোর দিকে দৃষ্টি দিতে সিয়ামের বুকের ভেতর কোথাও হাহাকার সৃষ্টি হচ্ছে। ব্যথা জমানো একটা দীর্ঘশ্বাস সিয়ামের নাক মুখ ভেদ করে বেরিয়ে এলো। স্থির কণ্ঠে রাফিয়াকে প্রশ্ন করলো সে, তোমাদের রেজাল্ট বেরোবে কবে? আজ কয় তারিখ চলছে? 3 তারিখ না? তাহলে বেশি দিন নেই, 11 তারিখে রেজাল্ট পাবলিশড হবে। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আরও অনেক দিন আছে। অনেক দিন নেই শ্যাম, আমাদের কলেজের নিয়ম তো তুমি জানো। পরীক্ষা শেষ হলো 19 তারিখ, খাতা দেখা শেষ। স্যারের ভাগ্নির মুখ থেকে যা শুনলাম, স্যারের কাছে প্রাইভেট না পড়ায় অনেকে নাকি ফেল করিয়ে দিয়েছে। তার মধ্যে আমারও রোল নম্বর নাকি দেখেছে। আর খাতা কাল অফিসে জমা দেওয়া হবে। পরশু থেকে হয়তো নাম্বার যোগ করা শুরু করবে অফিসের লোকেরা। স্যারের কথা আর কী বলবো, শিক্ষক মানুষ এত খারাপ। আর তুমি মন খারাপ করো না তো রাফিয়া, দেখবে কিছু একটা হয়ে গেছে, তুমি ফেল করবে না, আমি বললাম। সিএমের ভিত্তিহীন এক অভয়ে রাফিয়া ঘুণাক্ষরে বিচলিত হয় না। হোস্টেলের ছাদ থেকে শহরের যেটুকু পর্যন্ত নজর যায় সেই শূন্যের দিকে তাকিয়ে থাকে রাফিয়া। এত রাত জেগে হোস্টেলে কেউ জেগে নেই, এই দুজন নরনারী ছাড়া। জেগে থাকার কারণ বলতে গেলে রাফিয়ার মন খারাপে আনা যায় সামনে। সিয়ামের যে মন ভালো সেটা বলার আর কোনো সুযোগ নেই। রাফিয়ার এই বিষণ্ণ দেখে সে নিজেও কষ্ট পাচ্ছে। রাফিয়া নীরবতা ভেঙে বলল, মডেল টেস্টের রেজাল্ট এটা নিয়ম। ফলাফল যদি অন্তত পাস না রাখতে পারি তাহলে ফাইনাল দেওয়ার কোনো চান্স নেই। ফ্যামিলির লোকজনের কাছে কি বলবো? আব্বু যদি শুনে কেমন রিয়াক্ট করবে সেটাই আমি ভাবতে পারছি না। সিয়াম বুঝতে পারছে না এখন তার কি বলা উচিত। তারপরও সে দুজনের গায়ে দেওয়া চাদরটা আরও কাছে নিয়ে রাফিয়ার দিকে এগিয়ে গেল। তার হাত চেপে ধরে বলল, কিচ্ছু হবে না, আমি বলছি। তুমি শুধু মন খারাপ করো না প্লিজ। আকাশে চাঁদ ছিল, তবে খুব একটা আলো ছিল না। আবছা আবছা আলোয় সিয়াম রাফিয়ার মুখে একটা তাচ্ছিলের হাসি দেখল। সে বলল, সিয়াম, তুমি আছো বলেই এখনও আমি স্বাভাবিক থাকতে পারছি। তোমার মতো করে এই অবাস্তব সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। কিচ্ছু হবে না সিয়াম, আমার পাশ করা হবে না। বলে ঘাড় নাড়াতে নাড়াতে চাদরের ওম ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল রাফিয়া। সিয়াম সে আগের মতো বসে রইল। কেমন অদ্ভুত একটা পিনপত নীরবতা জেগে বসেছে তাকে। দূর হতে যানবাহনের হর্নের শব্দগুলো সিয়ামের নীরবতাকে কাটাতে পারছে না, উল্টো যেন নীরবতাটাকে আরও গাঢ় করে দিচ্ছে। সিয়াম ভাবতে থাকলো, কলেজের দপ্তরের সাথে তো তার ভালোই সখ্যতা আছে, এই সূত্র থেকে কিছু করা যায় কিনা। রাফিয়ার কথাটা তার কানে বাজতে লাগলো। তোমার মতো এই অবাস্তব সান্ত্বনাটা দেওয়ার মতো কেউ নেই। অবাস্তব সান্ত্বনাকে বাস্তবে পরিণত করার এক ঝুঁকিপূর্ণ মনে 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 আওড়াতে লাগলো সিয়াম। আজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল সিয়ামদের ক্লাস। বড় বড় কলেজগুলোতে বছরের অধিকাংশ সময় নানান সময় কেন্দ্রীয় পরীক্ষার সিরিয়ালে পড়ে থাকে। এই মাসে চলছে এসএসসি। সিয়ামের ক্লাস শুরু হলো 1:30টায়। প্রায় আধ ঘন্টা পর ছুটি হয়ে গেল। সিয়াম ক্লাস শেষে অফিস রুমে দপ্তরের কাছে গেল। গিয়ে মুখে একটা অভিনয় হাসি নিয়ে এলো। সেখানে তার এই হাসি সবসময় অন্তর থেকে আসতো। আসসালামু আলাইকুম রহুল ভাই, কেমন আছেন? এই তো চলছে, তোমার খবর কি সিয়াম? ভালো আছি। কিছু বলবে? সিএম একটু ইতস্তত করে বলল, না এমনিতে এসেছি। আচ্ছা রুহুল ভাই, আপনি যে এভাবে চাবি দিয়ে কান চুলকাচ্ছেন, কানে কোনো সমস্যা হবে না? আরে বোকা, কী হবে? রুহুল ভাই, এত চাবির মধ্যে আপনি কোনটা কোন রুমের চাবি শনাক্ত করেন কীভাবে? রুহুল ভাই হাসলেন কিছুটা। কান থেকে চাবির ছড়াটা হাতে নামিয়ে এনে কান ঘষা চাবিটা খুঁচিয়ে খুঁচিয়ে ময়লা বের করতে লাগলেন, যেন রাজ্যের ময়লা লেগে আছে এতে। শোন সিয়াম, 6 বছর যাবৎ এই কলেজে আছি, কোনটা কোন রুমের চাবি এতটুকু চিনতে পারবো না? তুমি তো এলেই 6 মাস হলো মাত্র, বরং তুমি আমাকে চেনো না। বলে হো হো করে হেসে উঠল দপ্তরের রুহুল আমিন। সিয়াম হাতের বই দুটোর দিকে তাকিয়ে রুহুল আমিনকে বললেন, তা ক্লাসে কি এক বিষয় হয়েছে? হ্যাঁ, পরীক্ষা চলছে না তাই। প্রিন্সিপালের কক্ষ থেকে বেল বাজা শব্দ শুনছে দপ্তরের রুহুল আমিন নড়ে চড়ে বসলেন। এই বেল বাজা মাত্র প্রিন্সিপালের কক্ষে ছুটতে হয় তাকে। রুহুল আমিন সিয়ামের দিকে না থেকে অফিস থেকে বেরোতে বেরোতে বললেন, তুমি একটু বসবে অফিসে? প্রিন্সিপাল ডাকলেন মনে হয়, আমি একটু আসি। অবশ্যই, আমি আছি, আপনি যান। দপ্তরের রুহুল আমিন অফিসের কক্ষ থেকে বেরিয়ে গেল। সিয়াম ভয়ার্ত চোখে টেবিলের উপর রুহুল আমিনের ফেলে যাওয়া চাবির ছড়াটার দিকে তাকায়। সময় নষ্ট না করে সে চাবির ছড়াটা হাতে নেয়। ভাবলো দেরি করা যাবে না, যা করার তাড়াতাড়ি করতে হবে। এই আকিব, সিএমকে দেখেছো? না, রুমে নেই। কতক্ষণ আগে তো একই কথা শুনলাম, কোথায় গেছে বলতে পারো? না রাফি আপু, আমি জানি না, আপনি নিচে গিয়ে দেখতে পারেন। জাকির স্যার ডেকেছিল কিছুক্ষণ আগে, ওখানেই থাকতে পারে। রাফিয়া স্যারের রুমের দিকে যাওয়ার সাহসটা করে উঠতে পারল না। স্যারকে কলেজের সবাই শ্রদ্ধা না করুক, ভয়টা মাত্রাতেও প্রায় সবাই। এই ভয়ের মধ্যে দিয়ে সিয়াম কিভাবে অফিস রুমের চাবিকে কপি করে রাফিয়ার ফেইলের খাতাটাকে
পাশ মার্কে টেনে এনেছে সেটাই রাজ্যের ভাবনার বিষয়। জাকির স্যারের রুমের এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছে সিয়াম, তার নজর পায়ের আঙ্গুলের দিকে। রুমের অপর প্রান্তে জাকির স্যার ডেস্কের উপর খাতা নড়াচড়া করছে আর আঙ্গুলের ডগায় থুতু লাগিয়ে কিছুক্ষণ পর পর খাতার পাতা উল্টাচ্ছে। তা রাফিয়া, তোমার ফিজিক্স পরীক্ষা কেমন হলো? সিয়াম অকারণে বসে যাওয়া কণ্ঠটাকে সে ঠিক নাড়াতে পারছে না। কষ্টে সৃষ্টে গলার আওয়াজে এনে বলল, ভালোই হয়েছে স্যার। স্যার সেই খাতা দেখাতেই মনোযোগ দিয়ে যাচ্ছেন। পরীক্ষার খাতায় কে কী লিখলো তার দিকে ওনার নজর। এক্সাম তো ভালোই দিবে। এত বড় কলেজের একাদশ শ্রেণীর ৩য় নং মেয়ে ইন্টারনাল পরীক্ষা ভালো করলেও এক্সটার্নাল পরীক্ষাটাই কিন্তু আমাদের আসল টার্গেট। ওখানেই ভালো করাটাই আমাদের লক্ষ্য, তাই না? জি স্যার। তা সিয়াম, তুমি যেতে পারবে তো সে পর্যন্ত? অনার্স ফাইনাল পর্যন্ত? প্রিটেস্ট মডেল টেস্টের গণ্ডি পেরিয়েছে। কথাটা বলে সিয়ামের দিকে মুখ উঁচু একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন তিনি। সিয়াম কেমন যেন ধাঁধার মধ্যে পড়ে গিয়ে স্যারের দিকে করুণ চোখে তাকায়। না না, এভাবে তাকিও না, আমি কিছু করব না তোমার। তুমি তোমার কর্মের ফল ভোগ করবে, এই যা। সিয়াম স্যারের নরম স্বরের কঠিন কথাগুলো মানে বোঝার চেষ্টায় দিশেহীন হয়ে যেতে থাকে ভেতরে ভেতরে। ঠোঁটের মাঝখানে জিভ এনে ঠোঁট দুটিকে ভিজিয়ে নেয় একবার। জাকির স্যার আগের মতো করেই সেই খাতা দেখায় মনোযোগ দেয়, কলম দিয়ে খাতায় আশ্রয় দিতে থাকে। এদিকে মুখ চালিয়ে যেতে যেতে কাউকে মানসিক হুমকিতে পদভস্ত করায়। মানুষকে বোকা ভেবো না সিয়াম, কেমন? রুহুল আমিন, জাকির আহমেদ, আমরা সবাই তোমাদের পড়াই শিক্ষা দেই। এখানে কেউ বোকা না। তুমি এখানে এলে কিছুদিন মাত্র হয়েছে, আর আমি রয়েছি 7 বছর যাবৎ, বুঝলে? চাবিটাকে আর কোনো কাজে লাগিও না, বাথরুমে ফেলে দিও। বর্তমান থেকে ভবিষ্যৎ নিয়ে বেশি দুশ্চিন্তা হতে লাগলো সিয়ামের। স্যারের কঠিনতার বর্ণনা দেওয়া কঠিন কাজ। সামনে কি ঘটবে সিয়ামের সাথে সে ভাবতেই পারছে না। তার বাবার একটা মাত্র ছেলে, যাকে নিয়ে অনেক স্বপ্ন, তার বাবার স্বপ্ন পূরণের পথ কি বন্ধ হয়ে যাবে? এসব জটিল নিয়মের কথা ভাবতে এক এক করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো সিয়াম। তোমাকে কখন থেকে খুঁজছি, কোথায় ছিলে এতক্ষণ? সচ্ছল ভঙ্গিতে বলতে বলতে এগিয়ে এলো রাফিয়া। সিয়াম অনিচ্ছা সত্ত্বেও একটু হাসতে চেষ্টা করলো, কিন্তু মুখের বর্ণতা সেই হাসিটাকে আড়াল করে রেখে, কেন খুঁজছিলে? আমাদের মডেল টেস্টে রেজাল্ট বেরোলো, আমি পাশ করেছি। খুশিতে প্রায় কেঁদে দিবে রাফিয়া, এমন অবস্থা হয়েছে তার। গোল গোল চোখ দুটো চিকচিক করতে লাগলো। সিয়াম মলিন মুখে বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমার কথায় ভিত্তি খুঁজে না পেলেও আশ্বাস পেতাম কোথায় জানি। চোখের স্বচ্ছ জলকে গোপন রাখতে রাফিয়া সিয়ামের বুকে মিশিয়ে নেয় নিজের বুক। ঘাড়ের কাছে মাথা রেখে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাই। রাফিয়া এই কদিন চিন্তা রেখা পড়ে থাকা মুখটার দিকে তাকায় সিয়াম। একটা সতেজতার চোখে মুখে স্পষ্ট। চাপা ব্যথায় নিষ্পেষিত হওয়ায় মানুষটা উৎফুল্ল দেখে তার তৃপ্ত হচ্ছে। রাফিয়ার এই বুকের স্পর্শের জন্য এখন হাজারো রুহুল আমিন আর হাজারো কঠিন জ্যাকি স্যারের চোখ ফাঁকি দেওয়া যায়। তোমার কথায় আশ্বাস খুঁজে পাই। বাক্যটার মতো ফিসফিসে বাণী শ্রবণ করার জন্য হাজারো ত্যাগ করা অগোচরেই করা যায়, ভাবল সিয়াম। দিন বা রাত কোনোটাই থেমে থাকার নয়। সময়ের গণ্ডিতে থাকা বিষয়গুলো সময়ের সাথে সাথে ফুরিয়ে গেল। ঘনিয়ে এলো সিএমের মডেল টেস্ট আর কিছু কালো রাত্রির সূচনা। রাফিয়া ভালো রেজাল্ট করে ভার্সিটির স্টুডেন্ট হয়ে গেছে, মাসখানেক পেরোতে চলল। পরিস্থিতি পরিবেশ অনেক কিছুকে বদলে দিতে লাগলো, সেই সাথে মানুষগুলোকে। এটাই যেন বিধান আর কারো কারো নিয়তি। রাফিয়া আর সিয়াম নামহীন সম্পর্কটা ফিকে হয়ে যাচ্ছিল দিনকে দিন। তার কারণ ঠিক স্পষ্ট নয়। হয়তো শিক্ষার জীবনে নতুন অধ্যায়ে অনেক প্রেশার আছে, খাপ খাইয়ে নিতে পারছে না সব কিছু। এই জন্য হয়তো সিয়ামের সাথে রাফিয়ার মেলামেশায় ভাটা পড়েছে। এই বলে সিয়াম নিজের মনকে বোঝায়। ঠিক বুঝে উঠতে পারে না সে, কোথায় যেন ঘাপলা থেকে যায়, খুঁতখুত করে ওঠে কোথাও যেন। সেটা ঠিক সেদিনকার ফারিয়াকে নিয়ে কেনা সিয়ামের নিজের প্রশ্ন করে তার গোলকধাঁধে আটকে পড়ে বরাবর। অবশ্য তার দিনগুলো রহস্যজনকভাবে আটকে যাচ্ছে। জীবনের পথটা এই অল্পতেই তার জন্য কন্টাকীর্ণ হয়ে পড়েছে। যেদিন সিয়ামের অনার্স 2য় বর্ষ পরীক্ষা টিকিট বেরোলো, সিয়ামের ব্যাচের কয়েকটা অভাগার কাতারে সিয়ামের নামটাও দেখা গেল। এই অঘটন ইঙ্গিত গত 1 বছর আগে পেয়েছিল সে সব টপকে জাকির স্যারের ফিজিক্স তার পাশ করা হলো না। এই অসময়ে হয়তো রাফিয়ার অতীত তাকে স্মরণ করিয়ে দিয়ে সিয়ামের কাছে টেনে এনেছে, অথবা ভার্সিটি লাইফে নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করার জন্য। জাকির স্যার তোমার সাথে এমনটা করলো কেন বুঝতে পারছি না। তুমি তো পুরো কলেজের মধ্যে একদম আলাদা। এমনকি অনেকে তোমাকে দরবেশও বলে ডাকতো তোমার ভদ্রতা দেখে। সিয়াম কিছু বলে না, একটু হাসে। ভাগ্য ছিল হয়তো, সান্ত্বনা দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না। এই তুমি প্রিন্সিপালকে ধরে দেখো তো, তোমার অন্য অন্য পরীক্ষার রেজাল্টগুলো দেখিও, উনি সদা হতে পারেন। আচ্ছা দেখব। চায়ের স্বাদটা একটুও চেঞ্জ হয়নি তাই। চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলল রফিয়া। চা যিনি বানান উনি তো বদলাননি। মানুষ যেহেতু বদলাননি, চায়ের স্বাদ কেন বদলাবে? এখানেই তো বিপদটা ঘটিয়েছে, মনে আছে তো তোমার? কোন বিপদের কথা বলছো? ওই যে
বাজি ধরা নিয়ে? ও আচ্ছা, হ্যাঁ, বিপদ তো বটেই। দোকানি তোমাদের বেঁধে রাখতো না হয় বলে ভাঙা চায়ের চোখে চাউনিতে হাসি আনতে চায় শিয়াম। বাদ দাও সব। এটা তেমন কোনো বিপদ না। আমাকে তেল দেওয়ার কিছু নেই। হা হা, আসলে এর থেকে কত কঠিন সময়গুলো পার করে এসেছি। দস্যি মাহির ফোনটা হারিয়ে ঘন্টার মধ্যে তার জরিমানা প্রদান করা, একই রুমের মেয়ে হয়ে বুঝি কেউ এমন করে? এজন্য রুমমেটগুলো সবাই ওকে ডাইনি বলে খেপায়। ওই মাহির জন্য ৩,০০০ টাকা জোগাড় করা, মডেল টেস্টের রেজাল্টের পর একসময় মিরাক্কেল ঘটার মতো ঘটনা ঘটে পাশ করে আসা, ওগুলো যে কীভাবে পাড়ি দিলাম তা কেবল উপরাল্লাই জানে। শ্যাম চুপচাপ রাফিয়ার কথাগুলো শুনে যেতে থাকে। রাফিয়ার স্বচ্ছ সজল চোখ দুটো দিকে শিয়ামের তাকিয়ে থাকে, যেখানে শত শত আশা আর স্বপ্নের বাড়িঘর। তাই বুঝি রাফিয়ার চোখ দুটো এত সুন্দর? কাকে যেন মনে মনে প্রশ্ন করে শিয়াম। খুব ভালোভাবে জানা আছে বলতে রাফিয়া অবাক হয়ে প্রশ্ন করে সিয়ামকে। সিয়াম একটু চমকে উঠে বলে, মানে যা যা বললাম এতক্ষণ আগে তো এসব তুমি আমার সাথেই বলতে। ও হ্যাঁ, তাই তো। এমনকি সেদিনও তো একটা মারাত্মক বিপদে পড়লাম। গত সপ্তাহে অ্যাক্সিডেন্টের কথাটা বলছো, ওটাকে তুমি অ্যাক্সিডেন্ট বলছো নয়তো কি? একটু চাপা হাসিতে চোখের কোণ সংকুচিত করে সিয়াম। এরপর আবারও চায়ের কাপে আড়ালে ঢেকে যায় চোখ দুটো। ওই কুত্তার বাচ্চাটাকে আমি মেরেই ফেলতাম যদি না ওখানে ইন্সপেক্টর আসতো। আহা, গালি দিচ্ছ কেন? গালি দিব না। ফাহাদ ওই মেয়েকে নাকি অনেকদিন আগেই বলে রেখেছে তাকে যেন বিরক্ত না করে। ওই মেয়ের কোনো পরিবর্তন নেই। মেয়েটি ভার্সিটি থেকে ফাহাদের বাড়ি পর্যন্ত সব জায়গায় ওর পিছু পিছু নেয়, ফলো করে, বিরক্ত করে, অনেকদিন আগের থেকেই। হ্যাঁ, তা এতদিন বুঝি ফারহান মেয়েটাকে তাড়ানোর ইচ্ছে হলো? এর আগে মেয়েটা তাকে বিরক্ত করতো না? করতো, বাট কেউ ছিল না হয়তো, কাউকে বলার মতো হয়নি। আর মেয়েটার বাবা নাকি পুলিশের বড় কর্মকর্তা। তো নাকি বড় দুটো ভাই আছে, ওদের কাছেও বলতে পারতো না? কি যে বলো বোকার মতো, ভাইদের কাছে কীভাবে বলবে? লজ্জায় পড়ে যাবে না? লজ্জায় না, বলো বিপদে পড়ে যেতে পারে। মানে কি বলছো? সেদিন রাস্তায় যখন মেয়েটাকে চড় মারছিলে, মেয়েটা কিন্তু ফাহাদকে কিছু না বলে চিৎকার করে বলল, ফাহাদ তুমি কে? আমাকে চেনোই না? এতটা খারাপ হতে পারলে তুমি? এই টাইপের। ফাহাদের সাথে মেয়েটার পূর্ব পরিচিত না থাকলে এই কথাগুলো কিন্তু মেয়েটা বলতো না। অর্থ কী দাঁড়ালো? আমার বিবেচনায় মেয়েটাকে তাড়াতে ফাহাদ তোমাকে ব্যবহার করছে। রাফি এবার কিছুটা স্তম্ভিত হলো। তার চৈতন্য ফিরে পেয়ে ফাহাদের আসল রূপ ধরতে পেরে এখন বলল, ফাহাদ এত খারাপ না? এমনটা নয়। রাফি বলল, আচ্ছা ফারহাদ কে? কেন তুমি সহ্য করতে পারো না? তুমি জানো ছেলেটা একরকম পাগল আমার জন্য। এই কয়েক মাসের মধ্যে একদিনও আমার জন্য দুপুরের খাবার বাসা থেকে আনতে ভুলেনিও। কত কেয়ার করে, সারাদিন অনলাইনে মেসেজ করে খোঁজ নেয়। এরকম খেয়াল কে রাখতো আমায়? সিয়াম রাফিয়ার কথার পেছনে আর কিছু ঠেকালো না। এখানে এসে এসে পরাজিত। রাফিয়া এইমাত্র বলা কথাটা সিয়ামের কানে কঠিন আঘাত করলো। সেই আঘাত কান থেকে তার বুকে গিয়ে লাগলো। সিয়ামের খেয়ালগুলো কেন যে সে চাপিয়ে রেখে গেল সে নিজেও জানে না। আজ যখন ভালোবাসার বস্তুটাকে হারাতে বসেছে, সিয়ামের ভ্রমটা কেটে গিয়ে কিছু মুহূর্তের জন্য তার মনে হলো সব যদি বলেই যেত, আমি ছিলাম তোমার সব থেকে আপন, তোমার খেয়াল নেওয়ার অগোচরে সেই মানুষটা। কিন্তু না, এসব আর বলা যায় না। সময় কথাগুলোকে ডুবিয়ে দিচ্ছে, সময় অসময়। তাই প্রসঙ্গ পাল্টে বলতে চাইল, হ্যাঁ ছেলেটা আসলেই তোমাকে ভালোবাসে। সিয়াম ফোনে ইন্সপেক্টর নামে সেভ করা সেই নাম্বার থেকে কল আসতে সে অপ্রত্যাশিতভাবে চমকে উঠল। তাড়া পড়ে গেল তার। রাফিয়া, এখন আমাদের উঠতে হবে। হঠাৎ? হঠাৎ কই, অনেকক্ষণ হলো। তোমার ফোনে কার কল এলো? কেটে দিয়েছো কেন? রিসিভ করলে না যে? সিয়ামের মুখ শুকিয়ে যেতে লাগলো। সে কিছু লুকাতে চাইছে হয়তো। হ্যাঁ, তবে ব্যাপারটা সে চেপে গেল সেখানে। না, কাস্টমার কেয়ারের কল তো, তাই। আচ্ছা আজ উঠি তবে। সিয়াম তার ফোনকে ফ্লাইট মোড করে রেখেছে। আর কিছুক্ষণ পর পর ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে বিধ্বস্ত হওয়া চোখ দুটো দিয়ে। তার বাবার ফোনে ফোন আসছে কিনা, অথচ ফ্লাইট মোডে যে কোনো রকম কল এন্ট্রির সুযোগ নেই সেটাও মাথায় রাখতে পারছে না। সিএমের আর পরীক্ষা দেওয়া হলো না। তার বাবা বারবার করে ফোন করছে তার ছেলের মডেল টেস্টের রেজাল্ট শুনতে। সে এইমাত্র প্রিন্সিপাল আর জাকির স্যারের দ্বারস্থ হয়ে এলো। একজন তার নীতি থেকে নড়ছে না, অপরজন তার ক্ষোভ থেকে। আজ থেকে একদিন পর সিয়ামের সাথে কি হবে সেটাও সে ভেবে নিতে পারছে না। ঘোর অন্ধকার ছাড়া কী বা আছে সামনে। সিয়াম তার টেবিলের ড্রয়ার খুলল। এখানে তার মায়ের দেওয়া কিছু ওষুধপত্র, ন্যাপা, পিরিটিন, ইক্যাপ আর সাথে কিছু ভার্গান ট্যাবলেট। তার মায়ের কড়া নির্দেশ, এক একটা ওষুধ সেবনের পদ্ধতি। ন্যাপা মাথা ব্যথা কিংবা জ্বর, পিরিটিন সর্দি কাশি, আর ইক্যাপ প্রতিবেলা খাবারের পর। আর ভার্গন বলা হয়েছিল ঘুমের খুব ডিস্টার্ব হলে যেন মাত্র একটা খায়। আর কিছু ওষুধ ছিল তার
বাইবন হৃদরোগের জন্য। শিয়াম সেগুলো সরিয়ে ভার্গন ট্যাবলেটগুলো হাতে নিল। আর শিয়ামের খুব প্রবলেম হবে ঘুমের। এই ট্যাবলেটগুলো খেয়ে ৬টাই খেয়ে নিল। তারপর ঘুম ভাঙল যখন তার রুমে সে রাফিয়াকে আবিষ্কার করলো। হঠাৎ কী ভেবে রাফিয়া আজ হোস্টেলে সেটা চিন্তা করতে করতে শিয়াম চোখ কসলাতে লাগলো। শিয়াম এখনও ঘুম কিসের? আজ হঠাৎ এত সকালে ভার্সিটি নেই? আছে, তারপরে আসতে বাধ্য হয়েছি। ইন্সপেক্টর নেই, আমাকে অনেকগুলো কল দিয়েছে। তোমার ফোনে নাকি কল ঢুকছে না? সিয়াম ঘুমের রেশটা দেবদূতের মতো লাগা রাফিয়াকে দেখেও কেটে গেল। ইন্সপেক্টরের ফোনটা কথা শুনে সে স্তম্ভিত ফিরে পেল। ফোনটা হাতে নিতে জেনারেল মোডে ফিরিয়ে আনলো। সাথে সাথে কিছু টং টং শব্দে মেসেজ এলো। সিয়াম পড়তে লাগলো। ফোন কি করে রেখেছো? কল যাচ্ছে না কেন? তোমার দেওয়া কথা কি তুমি ভুলে গেছো? এমনটা হলে কিন্তু আমি রাফিয়াকে হাজতে না পুরো শর্ত ভাঙতে 1 মিনিটও নেব না। সিয়াম তার ঘুমের তীব্রতায় বিবর্ণ হওয়া চোখ দুটো খুব কষ্টে খুলে রাখলো। রাফিয়ার দিকে আবারও তাকালো। সেই আগের চোখ, আগের মুখ, তারপরেও যেন কি নেই। যা ছিল সেটা মনে হয় কোথাও বিকিয়ে দেওয়া হয়েছে সে। শিয়াম ভাঙা গলায় জিজ্ঞাসা করলো, রাফু, এটাই বলতে এসেছিলে শুধু? হ্যাঁ, তবে আরেকটা কথা তোমাকে বলবো ভেবেছিলাম। যে মেয়েটাকে সেদিন মারলাম, ওই মেয়েটা কতগুলো ছেলেসহ আমাকে রাস্তাও ঘেরাও করে। আর কি থ্রেট মারে রে বাবা! তোমাকে এখনো শাসায়? কি বলে? বলে পুলিশ নাকি আমার দুলাভাই, তাই সেদিন আমার অপরাধ থাকা সত্ত্বেও নাকি কোনো শাস্তি দেয়নি। ওই মেয়ে নাকি আমাকে দেখে নিবে। আচ্ছা বুঝলাম, এসব কানে দিও না। এখন যাই আমি, আর একটু বসো। বসতে পারবো না সিয়াম, আজ ফাহাদের বার্থডে, তাই তারা। সিয়াম একগাল হেসে ঠেলে দিয়ে বলে, যাও। আর কিছু বেরোয় না তার মুখ দিয়ে, শুধু মনে পড়ে গত পরশু সিয়ামের জন্মদিন ছিল। এসেছো তাহলে? বলেই কেমন একটা দীর্ঘশ্বাস ছাড়লো পুলিশ ইন্সপেক্টর শায়লা। আমি তো ভেবেছিলাম সেদিন বিপদে আমাকে ব্যবহার করেছে শুধু। এমনটা কেন মনে হলো? ফোন বন্ধ করে রেখেছো? যোগাযোগ করার কোনো পথ খোলা রাখোনি ভাবলাম। আজকে আপনার বাসায় আসার কথা ছিল, এসেছি কি না? হ্যাঁ, এসেছো। কিচেন রুমে ঢুকতে ঢুকতে বললো ইন্সপেক্টর শায়লা। তাইলে রাফিউর কাছে ফোন দিয়েছিলে কেন? এত উতলা কেন হচ্ছিল? শায়লা চুলোয় কেতলি বসিয়ে চুলোর পরিমাণ মতো বাড়িয়ে দিয়ে শিয়ামের দিকে এগিয়ে গেল। শিয়ামের কপালে পড়ে থাকা চুলগুলোকে হাতের আঙুল দিয়ে সরিয়ে দিতে দিতে বলল, নাগর যদি পালিয়ে যায় তাই? শিয়াম রেগে যাচ্ছিল। তার ইচ্ছে করছিল এই বদমাশ মহিলাটা হাতটা ঝাড়া দিয়ে ফেলে কষিয়ে একটা থাপ্পড় মারতে, কিন্তু তার হাত পা বাঁধা। শায়লা বলতে লাগলো, কেন? রাফিয়া কিছু জানতে চেয়েছিল তোমার কাছে? ওর বয়ফ্রেন্ডের জন্মদিন না হলে আপনি কেন ফোন দিয়ে আমার খোঁজ করছেন? তার কারণ অবশ্য বের করতে ও। শায়লা ভ্রুক্ষেপ দিল না সেদিকে। চায়ের কাপে চা ঢালতে যেতে বলল, তা ওই মেয়ে আর তার ছেলে ফ্রেন্ড কি রাফিয়াকে আর কিছু বলেছে? হ্যাঁ, রাস্তাঘাটে নাকি থ্রেট দেয়। সেদিন জেদটাই তো ওই মেয়েরও রয়েছে। এরূপ যে করবে তা জানতাম। এমন খোলা রাস্তায় মারামারি করার অপরাধে রাফিয়াকে জেলে ঢুকানোর বদলে আমি মার খাওয়া ছেলেগুলোকেই দোষী বানিয়ে রাফুকে সে যাত্রায় বাঁচিয়ে দিলাম শুধু তোমার অনুরোধে। নাও চা ধরো। শায়লা ম্যাডাম সিএমের হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। একটু চুমকে হেসে বলতে লাগলো, আড়ালে নিয়ে গিয়ে সেদিন তুমি আমাকে ঘুষ দিতে চাচ্ছিলে। সিএম শায়লার দিকে তাকায় না, চায়ের কাপে চুমুক দিয়ে ভান ধরে থাকে স্বাভাবিকের। পুলিশ মানে ঘুষখোর, তাই মনে হয় তোমার? সিএম এবার তার রাগটা উগড়ে দিয়ে বলো, ঘুষখোর না তো কি, ছেলেখোর? ইন্সপেক্টর হো হো করে হেসে উঠল। হাসি চুটে তার মুখে চা ছিটকে পড়ল। এটা তো ভালোবাসা? তোমার মতো কাউকে ভালোবেসে দেখার স্বপ্ন আমার অনেক দিনের। শিয়ামের শরীর কেঁপে উঠল। ভালোবাসার হিসাবটা কত সহজে এই মেয়েটার কাছে। সে নিজেকে সংবরণ করে নিতে পারছিল না। হাত থেকে আধ খাওয়া চাটা নামিয়ে রাখলো। ভালোবাসা দেখাতে কেউ বুঝি শর্ত দাঁড় করায়? এটা ভালোবাসা না ইন্সপেক্টর সাহেব, এটা সওদা। শায়লা হাতে চায়ের কাপটা নামিয়ে রেখে এগিয়ে আসে সিয়ামের দিকে, ঝট করে জড়িয়ে ধরে সিয়ামকে বলে, এত রাগ করছো কেন গেলমান? ধীরে ধীরে পা বাড়িয়ে সোফাতে এনে শুইয়ে দেয় সিয়ামকে। দুই হাতে সিয়ামের বস্ত্রসজ্জিত পুরো শরীরটার দিকে তাকায় ইন্সপেক্টর নি। শায়লা সিয়ামকে নিজের মতো করে ভোগ করার ব্যস্ত হয়ে পড়ে। সিয়াম আবারও বলে ওঠে, ওই ছেলে মেশেগুলো যেন রাফিয়াকে আর হুমকি না দেয়। ইন্সপেক্টর নিয়ে একটা মুচকে হাসি দিয়ে বলে, তোমার ভালোবাসায় মানুষ অন্যের ভোগের সামগ্রী হতে প্রস্তুত হয়ে আছে, আর তুমি তাকে বাঁচাতে আমার কাছে নিজেকে সঁপে দিচ্ছ? দুনিয়ার মানুষ বড়ই বৈচিত্র্যময়, তাদের বোঝা বড়ই কঠিন। প্রায় সন্ধ্যা হয়ে গেল যখন শিয়াম রাস্তার ফুটপাত ধরে হাঁটছে। সে ঠিক হাঁটতে পারছে না, দুর্বল লাগছে, ব্যথা হচ্ছে বুকে। একা একা হেঁটে আসছে। কিছুক্ষণ আগে তার সাথে ঘটা ঘটনাগুলো সে ভাবতে ভাবতে তার পুরো শরীর আবারও যন্ত্রণা হতে লাগলো। ওই দিক থেকে তার ভাইব্রেট করা ফোনটা কেঁপেই চলছে। পকেট থেকে ফোন বের করে তাকায়। বাবা নামক সেভ করা কন্ট্যাক্ট
দেখে স্ক্রিনে বাবার জন্য কোনো উত্তর সে ভেবে রাখেনি। কি বলবে বাবাকে? সিয়াম মাথা ঘুরতে লাগলো। তারপর সে হেঁটে হেঁটে এগোনোর চেষ্টা করে। হোস্টেলে ফিরে এসে প্রায় অনেকক্ষণ সময় নিয়ে গোসল করে। গোসলের সাথে কিছু অদেখা বেদনা আর অতীত মোছার এক ব্যর্থ প্রচেষ্টায় সেতু পায়চারি করে। রাতের মাঝামাঝি হতে সিয়াম গা কাঁপিয়ে জ্বর চলে আসে। জ্বরের ঘোরে প্রলাপ আর বেদনাতুর অস্পষ্ট কিছু শব্দ ছাড়া আর কিছুই বেরোচ্ছিল না। রুমমেটরা সবাই খানিকটা চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। সিয়ামের বাড়ি থেকে আসা কলগুলো একজন রিসিভ করে জানিয়ে দিল সিয়াম খুব জ্বর। ছেলের অসুখের খবর শুনে বাবা মা রেজাল্ট জানার কথা ভুলেই গেল। প্রায় 3 দিন বিছানায় অজ্ঞানের মতো পড়ে থাকার পর সিয়াম স্বাভাবিক অবস্থা হতে লাগলো। বাবা মায়ের ফোন কলে ভিড়ে সিয়াম কেঁদে উঠল বারবার। হঠাৎ এমন কঠিন জ্বর কিভাবে বানালো? রুমে প্রবেশ করতে করতে বলল রাফিয়া। সিয়াম দুর্বল চোখে তাকায় রাফিয়ার দিকে। হঠাৎ এই অবস্থা কেন হলো তোমার? সিয়াম কিছু বলে না। শক্তি যেন ফুরিয়ে যাচ্ছে। এ কয়দিন অনিদ্রা অনাহারের ফল হয়তো। তুমি আজও এলে? জ্বর তো আজ 4 দিন পেরোচ্ছে। রাফিয়া সিয়ামের কপালে হাত থেকে বলল, কাল এসেছি। তোমার কোনো হুঁশ ছিল না। ডাক্তার নিয়ে এসেছিলাম। ওষুধগুলো খাচ্ছ তো ঠিক মতো? সিয়াম উত্তরে আশা না করে পাশের বেডে আকিবকে জিজ্ঞাসা করতে লাগলো রাফিয়া। আকিব ভাই, ওষুধগুলো সিয়ামে ঠিক মতো দিচ্ছে তো? হ্যাঁ আপু। সিয়াম রাফিয়ার মুখের দিকে তাকায়, চোখের দিকে তাকায়। কোথাও যেন অস্থিরতা বিরাজ করছে কিনা তা দেখার জন্য। না, রাফিয়ার চোখ দুটো খুব শান্ত। সিয়াম ঠিক হতাশ হয় না। তবে রাফিয়া যে তার কপালে হাত রেখে জ্বরের গতি পরিমাপ করলো, এটা তার জন্য অনেক প্রশান্তি। সিয়াম অনেকটা করুণ গলায় রাফিয়াকে বলল, চেয়ারে কেন বসে আছো? আমার পাশে এসে একটু বসো। রাফিয়া হেসে উঠে মধুর ভঙ্গিতে ঘাড় নুইয়ে উঠে এসে সিয়ামের পাশ ঘেঁষে বসে। সিয়াম রাফির ঘ্রাণ নেয়। জ্বরের তাপমাত্রা গরম হওয়ায় হাতটা দিয়ে রাফির একটা হাত চেপে ধরে রাখে সিয়াম। রাফি অবাক নয়নে সিয়ামের শুকনো মুখটার দিকে তাকায়। চোয়াল দুটো লেগে আসছে, সাথে চোখের নিচে কালচে ছোপ কিছুটা। কিন্তু আগে সেই স্নিগ্ধতা ঠিক রয়ে গেছে। হালকা গোঁফ, সাথে লাল ঠোঁট। দুটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে রাফির ইচ্ছে করে সে আগের মতো করে সিয়ামকে একটা চুমু খেতে। অছুত কিছু কল্পনায় বিভোর হয়ে যেতে রাফিয়ার ফোন বেজে ওঠে। সে স্বাভাবিকতা ফিরে পেয়ে সিয়ামের নুয়ে থাকা মুখের থেকে একটু সরে বসে। সিয়াম, আমি যাই এখন? হঠাৎ? হঠাৎ না, ফাহাদের সাথে দেখা করার কথা ছিল আজ। সে ফোন দিচ্ছে, উঠি এখন। রাফিয়া বিদায় হয়ে যায় সিয়ামের কাছ থেকে। সিয়াম আগের মতো নিস্তব্ধ হয়ে বসে থাকে। প্রায় 2 দিন পর সিয়ামের ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে একজন ভরাট গলার পুরুষ বলতেছে, হ্যালো, কে বলতেছেন? ফোনটা আপনি দিয়েছেন? আমাকে কেন জিজ্ঞাসা করছেন আপনি কে? অ্যাকচুয়ালি আমরা ইবুন সিনা হসপিটাল থেকে বলছি। আপনি একটু দ্রুত হসপিটালে আসতে পারবেন? জি পারবো, কিন্তু কেন? একজন ইমার্জেন্সি রোগী আমাদের এখানে কিছুক্ষণ আগে ভর্তি হয়েছে। তার ফোনের কল লিস্ট থেকে আপনার নাম্বার পেয়েছি। আচ্ছা, আমি আসছি, আপনি রাখুন। সিয়াম ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল মুহূর্তের মধ্যে। অজানা এক আতঙ্ক তাকে মুষড়ে তুলছে। তাড়াহুড়ো করে হাসপাতালে এসে সে পেটে গভীরভাবে জখম হওয়া রাফিয়াকে দেখতে পেল। কিছু সময়ের জন্য সিয়ামের মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে, অথবা এটা কেন দুঃসম্পদ। কিন্তু না, আচমকা একজন ডাক্তার এসে সিয়ামকে বলে উঠল, আপনি রোগীর কে হন? সিয়াম হকচকে উঠল। বাস্তবে ফিরে এসে বলল, বন্ধু। রোগী কিছু লোকজন ধরাধরি করে এনে হসপিটালে দিয়ে গেছে। পেটে ছুরি দিয়ে খুব কঠিনভাবে আঘাত করেছে, কিডনিতে আঘাত লেগেছে। এখন কেমন আছে ও? আমরাও ট্রিটমেন্ট শুরু করেছি। অপারেশন করাতে হবে। রোগীর বাবা মা নেই? থাকলে ওনাদের আসতে বলুন প্লিজ। সিয়াম রাফিয়ার ফোন নাম্বার থেকে মোবাইল নাম্বার নিয়ে তার বাবা মাকে কল করে। রাফির রক্তাক্ত পেটে ব্যান্ডেজ করা ক্ষতের দিকে আবারও তাকায় সিয়াম। কয়েক সেকেন্ডের জন্য সে পাথরের মতো হয়ে যায়। রাফির বেডের পাশে বসে তার গালে হাত রাখে। কেমন তার শূন্য, কেমন রাফির রক্তশূন্য ফ্যাকাশে মুখটা। সিয়াম চিৎকার করে কেঁদে ওঠে। হন্তদন্ত হয়ে ডাক্তারের রুমে যায়। ডাক্তার সাহেব, রাফির ব্যাপারে কিছু বলুন আমাকে। রোগীর কিডনি লাগবে একটা। তাহলে আমি একটা কিডনি দেই? আপনি কিডনি দিবেন? এত অল্প বয়সী কারো থেকে কিডনি নেওয়া উচিত নয়। আর বেডে শুয়ে রাখা একটা মানুষের চোখের সামনে মরতে দেওয়া উচিত নয়। আমাদের নীতি বলতেও একটা বিষয় আছে। রোগীকে সুস্থ করে তোলাই আপনাদের সবচেয়ে বড় নীতি। এই নীতি থেকে বলছি। আর আমার থেকে একটা কিডনি নিলে আমার কিছু হবে না, কিন্তু একজন রোগীকে বাঁচাতে পারবেন। ডাক্তার আর তর্ক করে না। কিছুক্ষণ নীরব হয়ে বসে থেকে সিয়ামকে বলে, চলুন। ঠিক অপারেশনের কয়েক মুহূর্তের আগে সিয়াম তার ফোনটা হাতে নিল। তার বাবার অনেকগুলো কল মিসড কল হওয়া। কল হিস্ট্রি লিস্টে লাল সিগন্যালে শুধু তার বাবার কলগুলো দখল করে রয়েছে। সিয়াম অস্পর্শ এক নয়নে সেই অপ্রাপ্ত নাম্বারগুলোর দিকে। আর মনের পাতায় ভাসে তার বাবা কিছু পুরনো কথা। তোমার বড় আপু তো বিয়ে হয়ে গেল সিয়াম। এখনো সন্তান বলতে শুধু তুমি রয়েছে আমার। তোমার মা কিংবা আমি, আমরা
কেউ তোমার অনুপস্থিতিতে স্বাভাবিকভাবে নিতে পারবো না। তারপরে আমাদের স্বপ্ন আর তোমার ইচ্ছেতে ঢাকা পাঠাচ্ছি তোমাকে। জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ে তুমি অবতীর্ণ হতে যাচ্ছ। মনে রাখবে, এটা কলেজ জীবন, কঠোর পরিশ্রম ছাড়া সফল হতে পারবে না। আর তোমার এই বাবা কখনো তোমায় অসফলতার সচক্ষে দেখতে পারবো না। তা আমার জন্য ভীষণ কষ্টের এক কারণ হবে। শ্যাম ভাবে বাবাকে কষ্ট থেকে বাঁচাতে গিয়ে অনেক কষ্ট দেওয়া হয়ে গেছে। এতগুলো কল মিসড করার তার প্রচুর টেনশন হচ্ছে। তবে কী বা বলতাম তাকে, বাবা আমি পরীক্ষা দিতে পারবো না, মডেল টেস্টে বাদ পড়েছি, এমনটা থাক। চাপা থাকা বিষয়টি চাপাই থাক। আমি বিষয়টাকে স্থায়ীভাবে চাপিয়ে দেওয়ার সাথে পথ খুঁজছি, সাথে কিছু অসামাজিক কষ্টকে। রাফিয়াকে এই ছুরি দিয়ে আঘাত হয়তো ফাহাদ এর সেই পুরাতন প্রেমিকা আর তার বন্ধুরা করেছে। ইন্সপেক্টরানি সাহেবা বশীভূত করেও কোনো লাভ হলো না। হিতে বিপরীত ঘটিয়ে ওই ছেলেগুলোকে কিন্তু রাফিয়ার সুস্থতা দরকার। তার স্বচ্ছ চোখ দুটো সজাগ থাকা দরকার। আমার মতো অদ্ভুত কেউ হয়তো তার মুখটা দেখে পরম তৃপ্তি পাবে। তবে সিয়ামের চিন্তা গিয়ে ঠেকে অন্য জায়গায়। এই তৃপ্তির কথা রাফিয়া কমিশকেলেও টের পেয়ে থাকবে না। এখন রাফিয়াকে সেসব বুঝতে দেওয়া উচিত না সিয়ামের। তাকে এক পাপীর মতো ভালোবাসে, অপরাধীর মতো তার খেয়াল রাখে। তাই সে হাতের ফোনটা থেকে একটা নাম্বার ডায়াল করলো। অনুরোধের সুরমাখা গলায় বলল, ছেলেমেয়েগুলোকে রাফিয়া হত্যা করে ফেলেছিল প্রায়। আপনার শাসানোতে ওই ছেলেমেয়েরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ওপাশ থেকে হয়তো ভরসাদায়ক কোনো প্রতিউত্তর আসে। সে একটু স্বস্তি থেকে আড়ষ্ট হয়ে থাকা গলায় স্বরকে আবারও নেড়ে বলে, আপনাকে একটু হসপিটালে আসতে হবে ইন্সপেক্টর সাহেবা। আপনার জন্য একটা মেসেজ যাচ্ছে আপনার ফোনে। আমার জন্য একটু কষ্ট করা বিষয়টা বলা আছে ওখানে। আচ্ছা, আমি এখন রাখছি। কি হলো, চলুন। একটু চমকে ওঠে সিয়াম। তার পেছনে ডাক্তাররা কথায় স্বাভাবিক হয়, বলে, জি আসছি। প্রায় 2 সপ্তাহ পর পুরোপুরি সুস্থ হয় রাফিয়া। হাসপাতালে জিনিসপত্র পেয়ে তার বাবা খুশিতে নাজেহাল প্রায়। ফাহাতের মাঝে দুপুরে খাবার দিতে এসে নিজের পরিচয় প্রদান করতে গিয়ে বিপাকে পড়েছে। এখন সে তার বাসাতে আসে। ভীষণ লাজুক ছেলে। সিস্টার রাফিয়ার শরীরে ব্যান্ডেজ খুলবার আগে তার মা পারছে না সেসব ছাড়িয়ে নেই। সিস্টার তখন কিছুটা ঝেড়ে বলে, আহ, কি করছেন? আগের সে স্বাভাবিক জীবনটা ফিরে পায় রাফিয়া। রুটিন মাফিক সকাল সকাল ওঠা, খেয়ে দিয়ে ভার্সিটি যাওয়া, সপ্তাহ শেষে ফাহাদের সাথে দেখা করা, সব কিছু গতিময়। এখন আর ফাহাদ তার এক্স গার্লফ্রেন্ডের ফ্রেন্ডদের রাস্তাঘাটে কোথাও দেখা হয় না। তবে সেই ছেলেটার সাথে কোনো এক ছেলেকে রাস্তায় পেয়ে কষিয়ে দুঘা থাপ্পড় মেরেছে একদিন। আর তখন শোনা যায় রাফিয়াকে হত্যার চেষ্টা করায় সেই ছেলেমেয়েগুলো এখন হাজতে। কিন্তু রাফিয়া তো কোনো কমপ্লেন করেনি থানায়। সে মস্ত অবাক হয়। তবে গোলক দাদা শুধু তার এই নিয়ে নয়, রাফিয়াকে কিডনি দান করা লোকের কোনো হদিশ পাওয়া যায়নি। লোকটা কঠিন এক হৃদরোগ থাকার কারণে অপারেশনের পর নাকি জ্ঞান ফেরেনি। পুলিশে পোশাক পরা কোনো এক লোক নাকি কিছুটা জোর করে ওই মৃত লোকটাকে নিজের কেউ বলে হাসপাতাল থেকে নিয়ে গেছে। কিন্তু কোনো এভিডেন্স রাফিয়া পায়নি অচেনা ওই লোক সম্বন্ধে। সিএম হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে রাফিয়ার মনে অনেক প্রশ্ন। সারাদিন সারা বেলা জুড়ে বিচিত্র জল্পনাতে কেটে যায় রাফিয়ার। নানান প্রশ্ন আর জীবনচক্রের অমানিসার সে হাতড়ে বেড়ায়। এত ব্যস্ততা অস্থিরতা সত্ত্বেও রাত শেষে রাফিয়ার কারো কথা মনে পড়ে। যার গালে চুমু খেয়ে রাফিয়ার ভালো লাগতো চুমু খাওয়া মানুষটার হঠাৎ শীতল হয়ে যায় চোখ দুটো। সাথে স্থির হয়ে যেত রাফিয়ার বুকের স্পন্দন। তবে এইসব অনুভূতি অবাক্ত থেকে যেত নৈবেদ্য। তারপর জানলার ফাঁকে রাতের আকাশে যখন অন্ধকার নামে রাফিয়ার মনের কন্দরে তখন প্রশ্ন জাগে, রাতের শেষ বেলা কেন তার সিয়ামের কথা মনে পড়ে? কেন সিয়ামের চাঁদ মুখের পানে কথা মনে হলে রাফিয়ার এত ভালো লাগে? যেমন মেঘের আড়ালে সূর্য হাসার মতো অনুভব হয়। আবার ভোর হলে কেনই তা অগোচরে লুকিয়ে পড়ে, যখন কিছু নাম না জানা পাখি উড়ে উড়ে অলক হয়ে পড়ে মেঘ বৃষ্টির আড়ালে। তেমনি সিয়ামের আত্মত্যাগও রয়ে যায় রাফির অন্তরালে। যুগ যুগ বেঁচে থাকুক ভালোবাসা। সমাপ্ত। আড়ালে তার সূর্য হাসে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।